পৃথিবীর প্রায় সব দেশেই সন্ত্রাসী আছে, বাংলাদেশেও ঠিক তেমনি শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ কুখ্যাত অপরাধী ছিল। এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। আজকের ভিডিওতে কথা বলবো দেশ কাঁপানো 8 জন গ্যাংস্টার নিয়ে, যাদের অপরাধের বর্ণনা শুনলে আপনার গা শিউরে উঠবে। নাম্বার 8। একটা সময় রাজধানী ঢাকার এক আতঙ্কের নাম ছিল জিসান। তার নাম শুনলে গুলশান, বনানী, পল্টন, মগবাজার ও মালিবাগের মানুষরা ভয়ে কাঁপত। তিনি দাপিয়ে বেড়াতেন এইসব এলাকা। অভিজাত এই এলাকায় ফুটপাত থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কেউ তার নাগালের বাইরে ছিল না। সন্ত্রাস, চাঁদাবাজি, ক্যাসিনো ব্যবসা, মাদক ব্যবসা সবই ছিল জিসানের আয়ত্তে। একটা সময় ক্ষমতার জোর দেখাতে একটি বাহিনী তৈরি করেছিলেন তিনি, যাদের নাম শুনলেই ভয়ে কাঁপত পুরো রাজধানীবাসী। তাহলে তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর ছিল এই জিসান। 2003 সালে মালিবাগের একটি হোটেলে 2 জন ডিবি পুলিশকে হত্যার পর আলোচনায় আসে এই জিসান। এর পরে গা ঢাকা দেন। 2005 সালে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানের মুখে সে দেশ ছাড়ে বলে ধারণা করা হয়। অনেকের মুখেই শোনা যায় যে তিনি পালিয়ে মিয়ানমার চলে গিয়েছিলেন। নাম্বার 7। পিচ্চি হান্নান। রাজধানী ঢাকার এক সময়ের মাদক সম্রাট এই পিচ্চি হান্নান 2004 সালে 26শে জুন র্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার আগ পর্যন্ত পিচ্চি হান্নান দাপিয়ে বেরিয়েছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। মাত্র ক্লাস 6 পর্যন্ত পড়া এই গ্যাংস্টার প্রথম দিকে ছোট মোটো চুরি ও ছিনতাই করলেও পরবর্তীতে ছোট একটি দল গঠন করে। এই দলের সাহায্যে তিনি ডাকাতি ও অপহরণের মতো ভয়ঙ্কর অপরাধের সাথে যুক্ত হন। এরপর মাদক ব্যবসা, তারপর কেবল অন্ধকার সাম্রাজ্যের বিস্তার। তবে কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না, ঠিক তেমনি ভাবে র্যাবের সাথে এক বন্দুক যুদ্ধে পরিসমাপ্তি ঘটে এই কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নানের। বলা হয়ে থাকে এই পিচ্চি হান্নানের মাধ্যমেই বাংলাদেশে আধুনিক ক্যাসিনো ব্যবসা শুরু হয়। নাম্বার 6। সুব্রত বাইন। কথিত 7 স্টার বাহিনীর প্রধান ছিল এই সুব্রত বাইন। পুলিশের খাতায় তার পুরো নাম তিমাত্রি সুব্রত বাইন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো এই গ্যাংস্টার ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন, কিন্তু কারাগারে বসেই তিনি ঢাকার অন্ধকার জগৎ নিয়ন্ত্রণ করতেন। বলা হয় খুব অল্প দিনেই সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলেন এই সুব্রত বাইন। এত কম সময়ে এত বড় সন্ত্রাসী গ্রুপ তৈরি করতে পারেনি আজ পর্যন্ত কোনো গ্যাংস্টার। 1993 সালের দিকে মধুবাজার এলাকার সবজি ব্যবসায়ীকে খুন করে তিনি আলোচনায় আসেন। এর কিছুদিন পরে আবার মগবাজারে বিলাস সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। তারপরেই মূলধারার গণমাধ্যমে তিনি শিরোনাম হন। মজার কথা হচ্ছে বিলাস সেন্টার নির্মাণের পরে একটা সময় তিনি দোকান মালিক সমিতির নেতাও হন, কিন্তু সেই পরিচয় দিয়েও শুরু করেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাসিনো ব্যবসা, মাদক ব্যবসা ও হুমকি দিয়ে খুন করতেন তিনি। নাম্বার 5। মোল্লা মাসুদ। ঢাকার অপরাধ জগতের আর এক কুখ্যাত অপরাধী হচ্ছে এই মোল্লা মাসুদ। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ছিলেন এই মোল্লা মাসুদ। মোল্লা মাসুদের বিরুদ্ধে রয়েছে অন্তত 10টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে বিএনপি নেতা কালাম মজুমদারের ভাগ্নে মাসুম হত্যা, পুরান ঢাকার মুরগি মিলন হত্যা ও খিলগাঁওয়ের ট্রিপল মার্ডার। এছাড়াও সুব্রত বাইনের কথাতে তিনি খুন করেছেন 100রও বেশি মানুষকে। নাম্বার 4। লিয়াকত হোসেন। দেশব্যাপী এক আতঙ্কের নাম ছিল এই শীর্ষ সন্ত্রাসী লিয়াকত হোসেন। 2000 সালের দিকে পুরো ঢাকাকে নিয়ন্ত্রণ করত মাত্র 2টি বাহিনী, যার একটি হচ্ছে 7 স্টার বাহিনী যা সুব্রত বাইনের, অপরটি 5 স্টার বাহিনী যেটির প্রধান ছিলেন লিয়াকত হোসেন। তার কাছে খুন খারাপি, চাঁদাবাজি নিত্যদিনের কাজ। দেশের এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি ছিলেন আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় নেতা। এত বড় মাপের নেতা এবং শীর্ষ সন্ত্রাসী, তাকে ধরা অত্যন্ত কষ্টসাধ্য ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। 2008 সালের 25শে নভেম্বর তাকে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং এরপরে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে যে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বে এই কুখ্যাত সন্ত্রাসী প্রাণ হারায়। নাম্বার 3। ওসি প্রদীপ কুমার দাস। চিনতে পেরেছেন এই ওসি প্রদীপ কুমার দাসকে? তিনিই হচ্ছেন মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রধান আসামি এবং মেজর সিনহা হত্যাকাণ্ডের পরেই তিনি মিডিয়ার আলোচনায় আসেন।
সূত্র মতে ওসি প্রদীপ কুমার দাস টেকনাফ থানার ওসি থাকাকালীন মাদক নির্মূলের নামে 22 মাসে 144টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটায়। তাতে মারা যান প্রায় 204 জন। এসব ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কখনো মাদক, কখনো অস্ত্র উদ্ধার তকমা দিয়ে মামলা খারিজ করা হয়। এমন একটি সাজানো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে 2019 সালের 31 জুলাইয়ে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে। পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর বিষয়টি মিডিয়ার আলোচনায় আসে। ওসি প্রদীপের গ্রেফতারের দাবিতে চলে মানববন্ধন। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় এবং তথ্যসূত্র মতে তাকে ফাঁসির রায় দিয়েছে আদালত। নাম্বার 2, বাংলা ভাই। বাংলাদেশের আরেক কুখ্যাত সন্ত্রাসী হচ্ছে বাংলা ভাই। তার আসল নাম হচ্ছে সিদ্দিকুর ইসলাম, তবে তিনি পরিচিত ছিলেন শায়েক আজিজুর রহমান নামে। তার এই পরিচিতি তাকে বাংলা ভাই হিসেবে বিখ্যাত করে তোলে। বলা হয় মাত্র 20 বছর বয়সে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যান। 1990 সালে তিনি জিহাদে অংশ নেন এবং আফগানে গিয়ে শায়েক উসমান বিন লাদেনের সাথেও তিনি সরাসরি যোগাযোগ করেন, কিন্তু পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তিনি বাংলাদেশে ফিরে আসেন। 2005 সালের আগস্ট মাসে আনুমানিক 1 ঘন্টার মধ্যে মাত্র একটি জেলা ছাড়া বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় বোমা বিস্ফোরণ হয়েছিল, যেখানে মোট বোমার সংখ্যা ছিল 500টি। এই বিস্ফোরণে মোট 3 জন নিহত হন এবং প্রায় 100 জনেরও বেশি আহত হন। 2005 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দূর দক্ষিণে ঝালকাঠি শহরে বোমা বিস্ফোরণের ফলে 2 জন বিচারক নিহত হন এবং 19 নভেম্বর 2005 সালে আত্মঘাতী বোমা ও হামলাকারী সহ 7 জন নিহত হন এবং এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম আত্মঘাতী বোমা হামলা। ঝালকাঠিতেই 2 সরকারি জজ হত্যা মামলায় জেএমবি নেতা শায়েক আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং 2007 সালে 30 মার্চ রাত 12:01 ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নাম্বার 1, এরশাদ শিকদার। বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে চিনে না এমন মানুষ বাংলাদেশে পাওয়া দুষ্কর। এই এরশাদ শিকদার এতটাই ভয়ঙ্কর ক্রিমিনাল ছিলেন যে তাকে নিয়ে অনেক নাটক সিনেমাও করা হয়েছে। একটা সময় তার পছন্দের গানটিও বাংলাদেশের মানুষের জনপ্রিয়তার তুঙ্গে ছিল। একজন মানুষের পক্ষে যতটুকু অপরাধ করা সম্ভব তার সবগুলোই তিনি করেছিলেন। খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ সবকিছুই তিনি করেছিলেন। মানুষ হত্যার ক্ষেত্রে তিনি এমন সব উপায় অবলম্বন করতেন যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। বলা হয় এরশাদ শিকদার যা করতেন সবই হাসি মুখে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।